ডোনাল্ড ট্রাম্প বিশ্বজুড়ে শান্তি আনার জন্য $1 বিলিয়ন একটা ক্লাব খোলার প্রস্তাব দিয়েছেন, আর সেই ক্লাবের সদস্য হওয়ার জন্য ভারতকে আমন্ত্রণও জানানো হয়েছে। কিন্তু এই প্রস্তাবটা কি সত্যি সত্যি শান্তি আনার জন্য, নাকি এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য লুকিয়ে আছে? চলুন এই অদ্ভুত প্রস্তাবে ভারতের সামনে কি পথ খোলা আছে তা একটু তলিয়ে দেখা যাক। প্রশ্নটা কিন্তু খুব সোজাসাপটা। এটা কি বিশ্বজুড়ে যুদ্ধ সংঘাত থামানোর একটা আন্তরিক চেষ্টা, নাকি ভূরাজনীতির ময়দানে এটা এক নতুন ধরনের চাঁদা আদায়ের কৌশল? এই বিশ্লেষণের মাধ্যমে আমরা এর গভীরে ঢোকার চেষ্টা করব। এই প্রস্তাবের একেবারে কেন্দ্রে রয়েছে একটা গাজা পিস বোর্ড তৈরির ধারণা, যার মূল উদ্দেশ্য হল গাজায় একটা স্থায়ী শান্তি নিয়ে আসা। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, এই বোর্ডের চেয়ারম্যান হিসাবে ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের নাম প্রস্তাব করেছেন। বুঝতেই পারছেন, এই বোর্ডের লক্ষ্য কিন্তু ছোটখাটো নয়। এর কাজ শুধু গাজার সংঘাত মেটানোতেই থেমে থাকবে না, বরং বিশ্বের অন্যান্য যুদ্ধ থামানো আর বিশ্ব নেতাদের নিয়ে একটা নতুন জোট তৈরি করাও এর অন্যতম উদ্দেশ্য। আর এই সবকিছুর একেবারে কেন্দ্রে থাকবেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। এখন আসা যাক সবচেয়ে দিলচস্প অংশে, মানে এর অতিথি তালিকায় কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে আর কাদেরকে হয়নি। সেটা দেখলেই কিন্তু এই বোর্ডের আসল উদ্দেশ্য নিয়ে মনে বড় সড় প্রশ্ন জাগে। আমন্ত্রিতদের তালিকাটা একবার দেখুন, তাহলেই এর ভূ রাজনৈতিক খেলাটা পরিষ্কার হয়ে যাবে। রাশিয়া এবং পাকিস্তানের মতো দেশকে ডাকা হয়েছে, অথচ জার্মানি, ফ্রান্সের মতো আমেরিকার দীর্ঘদিনের বন্ধু, আর সেই সাথে চীনকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। এই বাছাই প্রক্রিয়াটাই কিন্তু বোর্ডটাকে শুরুতেই অনেক বিতর্কিত করে তুলেছে। একবার ভাবুন তো, ইউরোপের দেশগুলোর ঠিক কেমন লাগবে যখন তারা দেখবে যে ভ্লাদিমির পুতিনকে একটা তথাকথিত শান্তি বোর্ডে জায়গা দেওয়া হচ্ছে, অথচ তাদেরকেই আমন্ত্রণ জানানো হয়নি। এটা স্পষ্টতই একটা বড় ভূ রাজনৈতিক বার্তা দিচ্ছে। এখন আসা যাক এই প্রস্তাবের সবচেয়ে আশ্চর্যজনক অংশে। এই ক্লাবে যোগ দেওয়ার জন্য যে দামটা দিতে হবে তা শুনলে সত্যিই অবাক হতে হয়। হ্যাঁ, শান্তির জন্য তৈরি এই ক্লাবে যোগ দেওয়ার দরজা কিন্তু সবার জন্য খোলা নয়। এর সদস্য হতে হলে প্রত্যেকটা দেশকে একটা বিশাল অঙ্কের টাকা খরচ করতে হবে। অঙ্কটা হলো $1 বিলিয়ন, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 9,000 কোটি টাকা। ভাবা যায়, এই প্রস্তাবের মাধ্যমে বিশ্বশান্তি আর ভূ রাজনীতিকে আক্ষরিক অর্থেই একটা কেনা-বেচার জিনিস বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু সবথেকে বড় প্রশ্নটা হলো, যদি বিভিন্ন দেশ এই বিপুল পরিমাণ টাকা দেয়, তাহলে সেই তহবিলের নিয়ন্ত্রণটা ঠিক কার হাতে থাকবে? এর কোনো জবাবদিহিতা থাকবে কি? ধরা যাক ট্রাম্প যদি এই টাকা দিয়ে একটা বিলাসবহুল অফিস বানান, তাকে আটকানোর কি কোনো উপায় থাকবে? দেখুন, এই প্রস্তাবটা শুধু একটা নতুন গোষ্ঠী তৈরি করার মধ্যেই থেমে নেই। এটা সরাসরি জাতিসংঘের মতো একটা প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার দিকে চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে। কারণ এই বোর্ড জাতিসংঘের অধীনে কাজ করবে না। এই বোর্ডের কাঠামোটা ভীষণই অস্পষ্ট। এর সদর দপ্তর কোথায় হবে তা এখনও ঠিক হয়নি। বোর্ডের শিলমোহর কি হবে সেটাও চেয়ারম্যান মানে ট্রাম্প নিজেই ঠিক করবেন। তার মানে হলো, এটা কোনো আন্তর্জাতিক সংস্থা নয়, বরং পুরোটাই একজন ব্যক্তির ইচ্ছার ওপর নির্ভরশীল একটা ব্যবস্থা হতে চলেছে। আর মজার ব্যাপার হলো, ট্রাম্প দাবি করেছেন যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নাকি তার এই পরিকল্পনাকে অনুমোদন দিয়ে দিয়েছে, যদিও বাস্তবে এমন কোনো আনুষ্ঠানিক অনুমোদন বা সমর্থনের কোনো প্রমাণই পাওয়া যায়নি। এই তুলনাটা দেখলেই দুটো আলাদা পৃথিবীর ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে আছে জাতিসংঘের প্রতিষ্ঠিত নিয়মকানুন ভিত্তিক একটা আন্তর্জাতিক ব্যবস্থা, আর অন্যদিকে আছে ট্রাম্পের ব্যক্তিগত উদ্যোগে তৈরি টাকার বিনিময়ে সদস্যপদ পাওয়া একটা মডেল, যা কিনা প্রতিষ্ঠিত বিশ্ব ব্যবস্থার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে আছে। বেশ, এবার ফেরা যাক ভারতের কথায়। এই যে এত বিতর্কিত একটা বোর্ড, তাতে আমন্ত্রিত একটা প্রধান দেশ হিসেবে ভারতকে এখন একটা বেশ কঠিন সিদ্ধান্ত নিতে হবে। ভারতের সামনে এখন দুটো পথ। একদিকে এটা বিশ্বমঞ্চের একেবারে শীর্ষ টেবিলে বসার একটা দারুণ সুযোগ, আর ভারত $1 বিলিয়ন খরচ করতেও সক্ষম। কিন্তু অন্যদিকে ট্রাম্পের আনপ্রেডিক্টেবল স্বভাব আর পাকিস্তানের মতো দেশকে একই মঞ্চে সমান অধিকার দেওয়ার ঝুঁকিটাও কিন্তু কম নয়। তাহলে ভারত কি এই বোর্ডে যোগ দিচ্ছে? দেখুন, এখন পর্যন্ত ভারত সরকার এই বিষয়ে পুরোপুরি চুপ। তারা জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক মঞ্চে এই বোর্ডকে সমর্থনও করেনি, আবার বিরোধিতাও করেনি। আপাতত ভারত একটা সতর্ক দূরত্ব বজায় রেখেই চলছে। শেষ পর্যন্ত মূল প্রশ্নটা কিন্তু ভারতের সামনেই এসে দাঁড়াচ্ছে। এই জটিল ভূ রাজনৈতিক খেলার মাঠে ভারতের পরবর্তী পদক্ষেপ কি হবে? এই একটা সিদ্ধান্তের উপরই হয়তো নির্ভর করছে আগামী দিনে বিশ্বমঞ্চে ভারতের অবস্থান। এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত কি কমেন্টে জানাতে পারেন। এই ধরনের আরও গভীর কৌশলগত বিশ্লেষণের জন্য আমাদের ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। শোনার জন্য ধন্যবাদ।